শুরু করছি উপসংহারের আজকের প্রথম পর্বের আলোচনা। প্রতি শুক্র ও শনিবার ধারাবাহিক এই আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। মাতৃভাষা যে আন্দোলন, তার সিঁড়ি বেয়ে স্বাধিকারের আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম। ধর্মীয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তানের জন্ম, মাত্র কয়েক বছরেই তার অসারতা প্রমাণ হয়ে যায় যখন বাঙালির ভাষাকে কবর দিতে চায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 48 আর 52 ভাষা আন্দোলনে স্ফুরণ ঘটে বাঙালি জাতিসত্তার। একক ভাষা আর অভিন্ন বাঙালি সংস্কৃতির একটি পৃথক রাষ্ট্রের চাহিদাও তৈরি হয় তখনই। রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের রক্তের স্রোত আমাদের নিয়ে যায় স্বাধীনতার সংগ্রামে। 65 পাক ভারত যুদ্ধে অরক্ষিত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ, অর্থনৈতিক বঞ্চনায় ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয় বাঙালি জাতি। আগরতলা মামলা, 6 দফা, 11 দফার পদবে, 69-এর গণঅভ্যুত্থান এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় জাতিকে মুক্তি সংগ্রাম থেকে মুখোমুখি করে দিল এক সশস্ত্র মুক্তিযুদ্ধের। 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার তাৎক্ষণিক প্রতিরোধ, আর সেই মুহূর্তেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা, তারও আগে 7ই মার্চের ভাষণ। স্বাধীনতার ঘোষণা তো তখন থেকেই। তারপরও কেউ কেউ বলেন 7ই মার্চের কথা, বেতার ভাষণের কথা। আর তাই মার্চ আসায় আগেই আমরা এই ধারাবাহিক আলোচনা শুরু করেছি এই মাসের প্রথম থেকেই, কারণ এটি উপসংহারে পৌঁছতে চাই আমরা। সেজন্য আমাদের এবারের বিষয় স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26 মার্চ। আর আজ এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য ডক্টর কামাল হোসেন। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে আপনি এখন গণফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা শুনব স্বাধীনতার পটভূমিতে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের শুরুর কথাটা। আমরা এই মাসের শুরু থেকেই এই ধারাবাহিক আলোচনা শুরু করেছি। গত সপ্তাহগুলোতে আমাদের স্টুডিওতে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধারাও। আজকের আলোচনা শুরু আগে দেখে নেব সেই সমস্ত আলোচনার অংশবিশেষ। স্যার, আমরা একটু দেখব। 7ই মার্চের ভাষণ কিন্তু বেতারে সরাসরি সম্প্রচারের কথা ছিল। বেতার কর্মীরা তখন আন্দোলন করছে এবং সেই প্রস্তুতিও ছিল, কিন্তু ভাষণ শুরুর অল্প কয়েক মিনিট আগে, 10 মিনিট 15 মিনিট আগে পাকিস্তান আর্মি বেতার কেন্দ্রে ঢুকে হুকুম জারি করলো যে এই ভাষণ করা যাবে না। একটি মানুষ যার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নাই, তিনি একজন সাধারণ নাগরিক মাত্র, তার কথায় তিনি ঘোষণা দিচ্ছেন যে এতটা থেকে এতটা পর্যন্ত ব্যাংক চলবে, ঠিক সেইভাবে চলছে। এত টাকার বেশি ট্রানজাকশন হবে না, সেইভাবে হবে। অর্থাৎ 32 নম্বর রোডে বসে একটি মানুষ, তিনি তার মুখে ঘোষণা দিচ্ছেন, সারা দেশ সেইভাবে চলছে। ক্যান্টনমেন্টগুলো যদি আমাদের দখলে আসে এবং একটা ঘোষণা যদি আমরা দিতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। সমস্ত বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, আর কেউ কিন্তু স্বপ্ন দেখাতে পারেনি, সব ঐক্যবদ্ধ করে। 61 সনে একটা বৈঠক হলো মানিক মিয়ার বাসায়, মনি সিং, খোকা রায় এবং শেখ মুজিব, তখন মুজিব ভাই আমাদের সকলের। সেই বৈঠকে উনি বললেন যে আমি স্বাধীনতা ঘোষণা করব। আমাদের যে সরকার গঠন হয়েছে, সে সরকার কিন্তু 1 মার্চ থেকে সরকার গঠন হয়ে গেছে। তার নির্দেশেই দেশ চলছিল 1 থেকে 25 তারিখ পর্যন্ত। অতএব সেই জন্য আমরা কোনো নতুন সরকার গঠন করি নাই। সারওয়ার্দী সাহেবের মৃত্যুর পর যখন আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধুর হাতে একচ্ছত্রভাবে চলে আসলো, তখন আওয়ামী লীগ এই দ্বিধাদ্বন্দ্ব থেকে অতিক্রম করে কিন্তু আমাদের বাঙালির অধিকারের পক্ষে শক্ত অবস্থান নিলেন। বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিলেন। 6 মার্চ ইয়াহিয়া খানের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে আপনি স্বায়ত্ত শাসনের চেয়ে বেশি পাবেন, কিন্তু স্বাধীনতা ঘোষণা করবেন না। এটা বঙ্গবন্ধুর কথা। 25 মার্চ তারিখে আমাদের আক্রমণ করলো। আমরা বুঝতে পারলাম আমাদের শেষ সংগ্রাম শুরু হয়ে গেছে। আমি ওয়্যারলেসে চট্টগ্রামে জানালাম বাংলাদেশ আজ থেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এটা তো মেজর জিয়ার লিখিত ঘোষণা। আমি নিজের থেকে যে আন্ডার দিস ওয়ার অফ লিবারেশন ইজ বিং ফট আন্ডার দ্য গাইডেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা তারা একত্রিত হয়েছে, সংঘবদ্ধ হয়েছে এবং সেটা উনি 1970 সনের নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত করেছেন। পাকিস্তান was thrust into civil war today when Sheikh Mujibur Rahman proclaimed the East Wing to be of the two part of the country to be the sovereign independent People's Republic of Bangladesh. 7ই মার্চই হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। এইটাও কিন্তু ইতিহাসের ব্যত্যয় ঘটতো না আমি মনে করি। হ্যাঁ, ওই বিতর্কটা আসে যে এবারে সংগ্রামের চরিত্রটা উনি বলেছেন, কিন্তু
অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার কথাটা ঘোষণা করেননি, যে 26শে মার্চ গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে করেছে। এই ভাষণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কিন্তু গোটা জাতিকে করণীয় কি সেটা বলে দিয়েছিলেন স্পষ্ট করে, কিন্তু তিনি পরিপূর্ণ স্বাধীনতা ঘোষণা বলতে যা বোঝায়, যেটা অফিসিয়াল ডিক্লারেশন হিসেবে যাকে পরিগণনা করা যেতে পারে, সেরকম কোনো ডিক্লারেশন দেননি। বঙ্গবন্ধু 7ই মার্চে আগাম ঘোষণা দিয়েছিলেন, এর চেয়ে আর স্পষ্ট কি হতে পারে? এখানে অন্যান্য রাজনৈতিক দল, তাদেরও ভূমিকা ছিল, অন্যান্য নেতৃবৃন্দের ভূমিকা ছিল, জনগণের ভূমিকা ছিল। এটা একটা জনযুদ্ধ ছিল, কিন্তু তার অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু। এই ঘোষণাটার স্ট্র্যাটেজিক ভ্যালু, হিস্টোরিক্যাল ভ্যালু, যে ওই দিন আমাদের কমান্ডার ইন চিফকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষাতেই দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট মোতাবেক আমাদের কমান্ডার ইন চিফ সর্বাধিনায়ক বঙ্গবন্ধু। শুরু করছি উপসংহারের আজকের প্রথম পর্বের আলোচনা। স্টুডিওতে আছেন আমাদের সঙ্গে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ডক্টর কামাল হোসেন। স্যার, আপনার সাথে শুরু করব। আপনি যদি শুরু করেন স্যার এখান থেকে, যে 7ই মার্চের বক্তৃতা যা বলার বলে দিয়েছেন বঙ্গবন্ধু। তারপরে 23শে মার্চ সারা বাংলাদেশে পতাকা উঠেছিল। তারপর 24শে মার্চ আপনারা পতাকা উড়িয়ে, স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে আপনি আলোচনায় গিয়েছিলেন। অবশ্যই। তারপরে 25শে মার্চে পাকিস্তানের আমাদেরকে 26শে মার্চের তারিখটা নির্ধারণ করে দিল হামলা চালিয়ে। আপনি তো স্যার একটু পটভূমিটা না, সেই তো বলি যে এই বিষয় নিয়ে কোনো বিতর্কের অবকাশ থাকতে পারে না। কেন, এটা 7.5 কোটি মানুষ দেখেছে, অংশগ্রহণ করেছে। শুধু ঘোষণার ব্যাপার না, তারা আসলে যে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে ভূমিকা রেখেছে বঙ্গবন্ধুর আদেশে। তো 7ই মার্চ থেকে তো হলোই, কিন্তু 1লা মার্চ থেকে যদি চিন্তা করেন যে যখন পূর্বাণী হোটেল থেকে যদি চিন্তা করেন যে তারা বললো যে অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেল মানে সংসদ অধিবেশন, তো বঙ্গবন্ধু বললেন যে এখন থেকে অসহযোগ আন্দোলন, যে যেখানে আসো তোমরা কোনোভাবে সহযোগিতা করো না। এই যে সরকার তো অবৈধ সরকার, ভোটের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতা আমরা পেয়েছি সেই 167টি আসন 300-র মধ্যে আমরা পেয়ে গেছি, জনগণ রায় দিয়েছে। তো এইগুলো সবই গুরুত্ব বহন করে জনগণের রায়। তারপরে 1লা মার্চে যে অসহযোগ আন্দোলন নামে যে আন্দোলন উনি ঘোষণা করলেন, এইরকম অসহযোগ আন্দোলন তো আমি মনে করি কোনো দেশে কোনো সময় হয় নাই। যে কেউ যেখানে ছিল তারা সেই আদেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনকি আমি তো কন্ট্রোল রুমে বসতাম, তাজউদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওনার সহায়ক হিসাবে ছিলাম। আর বঙ্গবন্ধুর বাসভবনে 32 নম্বরের ওই ছোট কক্ষতে আমরা কন্ট্রোল রুম। তো সেখানে ফোন আসে যে আমরা ইয়াহিয়া খান এসছে, তার মিলিটারি সেক্রেটারি জেনারেল পিরজাদা, যে ভাই আপনারা বাঙালিরা তো মানে একটা অতিথিকে তো মানে সবসময় সম্মান করেছেন, এই প্রেসিডেন্ট তো আপনাদের অতিথি হিসাবে এসছে, 2 দিন ধরে কোনো পাক হচ্ছে না, আমাদের পাকঘরে বাবুর্চিরা সব অসহযোগে আছে, তো একটু অনুমতি দেন তারা যেন কিছু ডাল রুটি করে দেওয়া হয়। তো বঙ্গবন্ধু এসে বললেন হ্যাঁ বলো কিছু ডাল রুটি করে দিতে। এইরকম অসহযোগ আন্দোলন কোথায় হয়েছে? কেন মিলিটারি তখন সরকার সেই পাহারা আছে সেখানে মেশিন গান নিয়ে, কিন্তু আমাদের বাঙালি বাবুর্চিরা বলেছে যে না আমরা এখানে কোনো পাক করবো না, খাওয়াতে পারবো না। তো এই পর্যায়ে আমাদের অসহযোগ আন্দোলন গেছিল। তারপরে তো চট্টগ্রাম পোর্ট থেকে তারা ওই পাটদ্রব্য জাহাজে তুলবে না যদি দেখে না যে টাকাটা এখানে ঢাকা চিটাগংয়ে আসছে, যদি করাচি লাহোরে যাচ্ছে তো বলছে আমরা এটা তুলবো না জাহাজে। সেখানে বলতে হলো ওটা সংশোধন করে নিয়ে আসো, লেটার অফ ক্রেডিট, তারপরে এগুলো করা হয়েছে। এমনকি ক্যান্টনমেন্ট থেকে তারা বেরোতে পারতো না, কাঁচা বাজার কারওয়ান বাজারে করতে পারতো না। স্ট্যান্ডার্ড ব্যাংক যেটা এই ক্যান্টনমেন্ট ব্রাঞ্চ, সেখান থেকে ফোন করছে, তারা মানে সব মেশিন গান নিয়ে ওখানে আছে যে ভাই এখানে যারা বাঙালি যারা আছে ব্যাংকের কর্মচারী, তারা কোনো টাকা আমাদের তুলতে দিচ্ছে না, তো 1লা তারিখের পরে তো আমরা কাউকে বেতন দিতে পারছি না, তো আপনারা মেহরবানি করে এটা বলেন যে কিছু টাকা দিয়ে আমাকে বেতন দেওয়ার ব্যবস্থা করতে। তো এইসব পর্যায়ে মানে গেছে। চিন্তা করেন যে মিলিটারি মানে একদম অসহায়, যে মার্শাল লয়ের যে একটা যে থাকে যে আমরা সে বন্দুকের বলে শাসন করবে, সেটা তো 26শে মার্চের আগে থেকেই মানে আমরা প্রমাণ করেছি যে তাদের নিয়ন্ত্রণে দেশ নাই। এমনকি আন্তর্জাতিক যে মিডিয়া বলছে যে সারা বাংলাদেশ চলছে এখন মিস্টার মুজিবুর রহমানের আদেশে। তো এটা আমরা নিজের কানে শোনা। তো কথা হলো যে এটা তো খামাখা কথা, যে আনুষ্ঠানিকভাবে তো যেটাকে 7ই মার্চ বলেন 26 মার্চ বলেন
ঘোষণা হিসাবে অনেক কিছুকে আপনি গণ্য করতে পারবেন আর কি। এবং স্যার আপনারা প্রেসিডেন্ট হাউসে ঢুকছেন পতাকা উড়িয়ে, অবশ্যই অবশ্যই স্বাধীনতার আর বাকি থাকলো কি? কিছুই বাকি থাকলো না তো, এত অতিরিক্ত আমি বলেছি। অনেক দেশ তো মানে ঘোষণা করে স্বাধীন হতে পারে না, আমরা তো স্বাধীন হয়ে এটাকে মানে নানানভাবে আনুষ্ঠানিকভাবেও মানে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, এক জায়গায় না বিভিন্ন জায়গায়। আপনি স্যার শেষ বঙ্গবন্ধুর সাথে শেষ ব্যক্তি হয়তো শেষ কয়েকজন যারা 24 তারিখের 25 তারিখে চলে এসেছিলেন, আপনি যদি স্যার একটু বলেন যে এই যে 26শে মার্চের ঘোষণা, যেটা তো আপনাদের আগে প্রস্তুত ছিল যে একটি ওয়ারলেস মেসেজ, সেইটা কেন প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন যে এরকম একটা ঘোষণা? এগুলো তো একটা আনুষ্ঠানিকতা থাকে, মানে বিশেষ করে সবাই এটাকে মানে গণ্য করে যে এরকম একটা ঘোষণা করা হয়েছে। তো এটা তো ধরে নেওয়া হচ্ছে যেহেতু আমরা স্বাধীন হয়ে আছি, এটাকে কোনো একটা সময় এটাকে ঘোষণা দিয়ে এটাকে একটা আনুষ্ঠানিককে মানে সে অবলম্বন করতে হবে এইভাবে আর কি। কিন্তু এটার জন্য যে স্বাধীনতা আমরা মানে মানে মাথায় ছিল না অথবা হয়ে গেছি, আমি তো বলি শুধু মাথায় না, এটা তো বাস্তবে হয়ে 1 তারিখের পরে থেকে তো একটার পর একটা যে ঘটনাগুলো, এই কয়েকটা তো আমি তুলে ধরলাম, বাট সবাই জানে মানে যে মিলিটারি ক্যান্টনমেন্টে বন্দী হয়েছিল আর কি ওই সময়। সেই জন্য তারা হয়তো 25 তারিখে আক্রমণ করে আমাদের আনুষ্ঠানিকতাটাকে করতে চেষ্টা করেছে, আঘাত দেওয়ার চেষ্টা করেছে, শিওর, যে যাতে আমরা কিছু করি, এবং সেই সুযোগ তো করে দিয়েছেন বলেই বঙ্গবন্ধু এইটা ওয়ারলেস মেসেজে 26 তারিখে এটি পাঠাতে পেরেছিলেন। হ্যাঁ, সেটা মানে সেটা আরেকটা সুযোগ হলো আর কি, মানে 25 তারিখের এই আক্রমণের কারণে। হ্যাঁ শিওর। এবং সেজন্য বঙ্গবন্ধু আপনাদের প্রস্তুতি ছিল যে এরকম একটা ঘোষণা তৈরি থাকে, হ্যাঁ যে কোনো সময় এটাকে লাগতে পারে, এবং সেই প্রস্তুতি ছিল জন্যই আমরা এইটা ওয়ারলেস মেসেজটা পেয়েছি। আমরা ফিরবো বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে দর্শক। আমাদের সঙ্গে আছেন ডক্টর কামাল হোসেন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26শে মার্চ। স্টুডিওতে আছেন ডক্টর কামাল হোসেন। স্যার আপনি বলছিলেন যে এটা অবিসম্ভাবী ছিল, মানে অবশ্যই এটা করতে হতো, সেটা আগে পিছের ব্যাপার ছিল, আচ্ছা পূর্ব প্রস্তুতি আপনাদের ছিল। স্যার আপনি যদি শেষ একটু যদি বলেন যে আমি আপনার বইতে যতটুকু পড়েছি যে একটি ফোন আসার অপেক্ষা ছিল, সেই ফোন আর আসেনি, এখন কি বলবেন সেটা কি ফোন এখন বলা যায় কি? হ্যাঁ 25 তারিখে তো সামনে আমরা বলেছিল যে কালকে, যখন আমি বললাম কালকে সকালে আমরা বসি, পিজাদা বলেছে না আমরা ডক্টর কামাল হোসেনকে ফোন করে ফিক্স করে নেবো, সেই ফোনটা আর আসে নাই। মানে পিরজাদার ফোন, পিরজাদা ফোন করবে, সে মিলিটারি সেক্রেটারি ছিল, এবং ওই যে 3 জন ওদের প্রতিনিধি যে আমাদের সঙ্গে আলোচনায় বসতো উনি একজন ছিল। আচ্ছা, তো ওই ফোন কলটা আর আসেনি। আমি শেষ দেখা যখন বঙ্গবন্ধুর সঙ্গে করতে যাই ওনার বাসভবনে, উনি কি টেলিফোন কল এসছে না, বললাম দেখেন এই তো আমি 8টা সাড়ে 8টা পর্যন্ত অপেক্ষা করেছি, আসে নাই। আমার বাড়ি থেকে বেরোতেও দেরি হয়েছে, কেন আমাদের ছিল যে 7টার মধ্যে বেরিয়ে আমরা ওল্ড টাউনে যে থাকবো আর কি। আচ্ছা, তো সেটা পিরজাদার ফোন, পিরজাদার ফোন। তখনই বুঝতে পেরেছিলেন যে আলোচনাটা আর হচ্ছে না, কেন আমাদের তো আশঙ্কা ছিল যে তারা কালক্ষেপণ করছে, তাদের উদ্দেশ্য খারাপ। সে কেউ বলে না যে আমরা মানে ভাবতে পারি না যে এটা হবে, আমরা মানে এই আশঙ্কাটা তো আমরা করতে শুরু করেছি, এই যে দেরি করছে। তাহলে স্যার 7ই মার্চের বক্তৃতার পটভূমি যদি বলেন স্যার, 7ই মার্চের পরে এই কয়েকদিনের অভিজ্ঞতা যদি একটু আপনার স্মৃতিটা যদি বলেন স্যার। না সেই তো 7ই মার্চের পরে তো ইয়াহিয়া মেসেজ পাঠিয়েছিল, না ও আশঙ্কা করেছিল যে 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা হয়ে যাবে। তো ওটাকে থামানোর জন্য সে বলছে না আমি এসে আপনাদেরকে সন্তুষ্ট করব, দেখেন আমি এই চলে আসতেছি। তো সে এসে তো এই আলোচনাটা শুরু হলো, কেন বঙ্গবন্ধু বলছে হ্যাঁ আমরা তো শান্তিপূর্ণভাবে একটা সাংবিধানিক সমঝোতা চাই, তো রাষ্ট্রীয় কাঠামোকে গুণগত পরিবর্তন করতে হবে। কেন আমরা এটা তো আমরা পুরা ইতিহাস বলেছি যে আমরা সেই প্যারিটি 56 সনে মেনে নেওয়া হলো এই ভিত্তিতে যে সব ক্ষেত্রে আমরা 50-50 পাবো, সার্ভিসে, বাজেটে, উন্নয়ন প্রকল্পের ব্যাপারে। তো বললেন যে দেখো তখন থেকে এখন পর্যন্ত শুধু এই 50-50 থাকলো আইন পরিষদে, আর বাকি কোনো জায়গায় এই সমান তো দূরের কথা বৈষম্য বেড়েছে। তো এটা তো আর মেনে নেওয়া যায় না। এখন আমরা সবকিছু করব লোকসংখ্যা ভিত্তিতে, পার্লামেন্টও হবে লোকসংখ্যা ভিত্তিতে, আর বিশেষ করে আমরা চাই আঞ্চলিক স্বায়ত্তশাসন, যে আমাদের যে আয় করব, বৈদেশিক মুদ্রা এখান থেকে আমরা আয় করব, পাটদ্রব্য রপ্তানি করে, এইগুলো তহবিলে থাকবে, আলাদা তহবিলে এইটা ব্যয় হবে। ওই স্থিতিটা যদি একটু বলেন স্যার। 1 তারিখে প্রাদেশিক পরিষদের মানে সংসদের অধিবেশন বন্ধ হয়ে গেল,
অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল। 3 তারিখে তো পতাকা ওঠানো হলো ছাত্রদের পক্ষ থেকে, 7ই মার্চ বঙ্গবন্ধু বক্তৃতা দিলেন, তারপর আবার 23 তারিখে যখন আলোচনা চলছে 23 তারিখে আমরা আবার পতাকা তুললাম। এই পটভূমিটা কেন হচ্ছে? না সেটা তো বলি যে আসলে তো মাঠের অবস্থা ছিল যে মানুষ তো স্বাধীন, ক্যান্টনমেন্ট থেকে সামরিক যে যারা ছিল বাহিনীর লোকগুলো বেরোতে পারছে না, এমনকি তারা ক্যান্টনমেন্টে যে স্ট্যান্ডার্ড ব্যাংক ছিল সেখানে টাকা তুলতে পারছে না বেতন দিতে, এমনকি সে যে ইয়াহিয়া খানের প্রেসিডেন্ট হাউসে বাবরচিরা রান্না করছে না কেন, অসহযোগ আন্দোলনে তারা অংশগ্রহণ করছে। তো সারা দেশে 7.5 কোটি মানুষ আমি মনে করি এক একজন পালন করে যাচ্ছে অসহযোগ আন্দোলনের এক একটা দিক। এই যানবাহন, দোকান, আদালত, অফিস এগুলো তো সম্পূর্ণ বন্ধ 100%। তো সেই জিনিসটা থেকে তো বোঝা গেল যে দেশ কার নিয়ন্ত্রণে চলছে। যারা দাবি করছে যে তারা সামরিক সরকার, তাদের ওখানে কোনো কর্তৃত্বই চলছে না, চলছে সেখানে আমি আন্তর্জাতিক সে মিডিয়াতে শুনেছি যে এটা মিস্টার এম রহমানের অধীনে সারা এই দেশটা চলছে এখন, সেটা বাইরে থেকেও তারা স্বীকার করেছে। আর এখানে যারাই সেই দিনকার ঘটনাগুলো স্মরণ করতে পারেন যে রাস্তাঘাট সব জায়গায় কিন্তু দেশের জনগণের নিয়ন্ত্রণে। এখন তো স্যার আমরা তো দলিলপত্রে পাচ্ছি যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা কর্মরত ছিলেন তারাও তো খবর পাঠিয়ে দিয়েছেন যে দেশ আর মানে পাকিস্তান হয়তো নেই। নেই আর এটা বলার জন্য তো যেহেতু নিক্সন কিসিঞ্জার সরকার আমাদেরকে সমর্থন করছিল না, সে তাকে তো শাস্তি পেতে হলো। আর্চার ব্লাড কনসাল জেনারেল ছিলেন, সত্য কথা রিপোর্ট করেছেন এবং তারপরে এটা বইও বেরিয়েছে এই বিষয়ে, যেখানে স্পষ্ট উনি যেগুলো কথা লিখেছিলেন সে বইয়ে এগুলো আমরা খুলে দেখতে পারি যে উনি একদম সত্যভাবে ঘটনাগুলো যেটা দেখেছিলেন। এবং 7ই মার্চের ব্যাপারে যে ওনার বক্তব্য যে আমি তো বহু জায়গায় বহু ধরনের জনসভা দেখেছি, এটা অসাধারণ একটা জিনিস, এত লোক এত সুশৃঙ্খলভাবে এসছে এবং শান্তিপূর্ণভাবে সেখানে অংশগ্রহণ করেছে, তারপরে শান্তিপূর্ণভাবে তারা চলে গেছে, এখানে কোনো পুলিশ লাগে নাই, কিচ্ছু লাগে নাই। তো বলছি এটা তো একটা অসাধারণ ঐক্যের এখানে একটা প্রমাণ আমি দেখেছি এবং সবাই যে কথা সেদিন বলা হয়েছে এটার সমর্থনে তারা এসছে এবং এই কথা নিয়ে তারা নিজের এলাকায় ফিরে গেছে। অর্থাৎ যে আমরা মানে সব ব্যাপারে আমরা আজকে এই ভূখণ্ডটা আমাদের নিয়ন্ত্রণে। তারপর স্যার 7ই মার্চের বক্তৃতার পরে বঙ্গবন্ধু এবং আপনারা কেন সিদ্ধান্ত হলো যে স্যার আলোচনাটা করতে হবে? ওরা সেটাকে মানে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে আমরা বলছি যে একটা দলিল করে দেওয়া। একটা হলো যে আমরা মানে যখন একটা বাড়িতে দখলে আসি কিন্তু আমরা চাই যে একটা দলিল করে আমাদের মালিকানা দিয়ে দেওয়া হোক। তো মালিকানা না দিলে দখলটা তো আমাদের থেকে যাচ্ছে। আর আন্তর্জাতিক আইনে তো দখল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার যদি একটা এলাকা আমার বাস্তবে দখলে আছে আর অন্যরা যারা বলে যে না তাদের মানে নিয়ন্ত্রণে আছে, এই বেদখল আমাদেরকে না করলে তো তাদের নিয়ন্ত্রণের কোনো মূল্যই নেই আসলে। তো সেটা তো ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে এটা আনুষ্ঠানিকতার জন্য এটাকে করলে আমরা মানে এই যে এত খুন খারাপি যেটা হলো এটা থেকে তো বাঁচানোর জন্য শেষ চেষ্টা পর্যন্ত হয়েছে। যে সেটাও একটা যাতে কোনো মানে প্রাণহানি না হয়। হ্যাঁ মানে এটা বিশেষ করে শুধু প্রাণহানি, যে ধরনের গণহত্যা তারা করলো, মানে আমরা তো ভেবেছিলাম যে হ্যাঁ মানে এই রক্তপাত ঘটবে, বড় আকারই ঘটবে, কিন্তু যে ধরনের গণহত্যা আমরা দেখেছি এটা তো মানে অকল্পনীয়। মানে স্যার আপনি বইতেও উল্লেখ করেছেন যে রংপুর আর চট্টগ্রামে তো তখন অলরেডি শুরু হয়ে গেছে। আর দেখেন মানে ইভেন পরাজিত হওয়ার পথে তারা 14 ডিসেম্বর এই যেটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটালো, এটা থেকে বোঝা যায় যে তারা কিভাবে আমাদেরকে মানে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। স্বাধীনতা তো তারা হয়ে যাচ্ছে তারা বুঝে ফেলেছে, তারপরে তারা লোক মেরেছে আর কি। আপনাদের প্রস্তুতি যদি আপনি এখন বলেন যে অল্প কয়েকজন মানুষ আমাদের সঙ্গে আর আছেন, আপনারা একদম 25 মানে মার্চের পুরো দিন যা চালিয়েছেন যারা, এবং বঙ্গবন্ধুর সাথে শেষ দেখা করা লোক 26শে মার্চের আগে, এইটা আমাদের মুক্তিযুদ্ধের প্রস্তুতিটা তখন কোথায় স্যার? না সেটা তো আমি বলি যে মানে এটা অনেকেই মানে আমি মনে করি যে সঠিকভাবে না, এখন তো বাই নাও মানুষ এগুলো পেয়ে গেছে তথ্য, কিন্তু আমি তখন যেটা বলেছি দেখো আমাদেরকে তো টেলিফোন কল আসতো, ওই যে কন্ট্রোল রুম আমাদের ছিল 32 নম্বরে, যে দেখেন আমরা তো দেখছি যে যে এদের সৈন্য বিভিন্ন জায়গায় এরা পাঠাচ্ছে ইত্যাদি, তো যদি আমাদের উপরে একটা আক্রমণ হয় তো কি করা। তো আমি পরিষ্কার বলেছি যে বঙ্গবন্ধুর কথা তো শুনে রেখেছেন,
একে তো ঘরে ঘরে দুর্গ গড়ে তুলছেন, এটা তো করেছেন। যেখানে ওখানে অস্ত্র আছে চিহ্নিত করে রাখেন যে ওখান থেকে সব অস্ত্র সেই মুহূর্তে নিয়ে, ওই যে বলছে যা নিজের আছে সেটা নেবেন, যেটা ওখান থেকে কোর্টের থেকে নেওয়া যেতে পারে সেটা নেবেন, নিয়ে সে মুহূর্ত থেকে প্রতিরোধ মানে যুদ্ধ। তো এটা তো একদম এত স্পষ্টভাবে আমি বলেছি নিজে টেলিফোনের উপরে, জেলায় জেলায় থেকে ফোন আসতো। তো এটা তো আমি বলতাম না, এটা বঙ্গবন্ধুর আদেশে আমি বলছি, আমরা বলছি, এই কথা তো পরিষ্কার। তার মানে যুদ্ধ করার মানে সবুজ সংকেত তো 25 তারিখের আগেও আপনারা ডেফিনেটলি এই কথাগুলো বলা আছে যে যা আছে হাতে নিয়ে তখন প্রতিরোধ করবেন। আমরা শুনবো বাকিটা। আমাদের সঙ্গে আছেন ডক্টর কামাল হোসেন, আপনারাও থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26শে মার্চ। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ডক্টর কামাল হোসেন। স্যার, আপনি যদি বলেন যে শেষ আদেশ, বঙ্গবন্ধুর সাথে শেষ দেখা আপনাদের, সেটা 25 তারিখে শেষ আদেশ কি পেয়েছিলেন? মানে 25 তারিখের সকালে তো আমাদেরকে বলে দেওয়া হলো যে তোমরা আজকে সন্ধ্যায় 7টা-8টার মধ্যে বাড়ি ত্যাগ করে বিভিন্ন জায়গায় আমাদের পুরনো শহরে অথবা নদীর ওই পারে ঠিক করা হয়েছিল যে ওখানে যে আমরা থাকবো। আর যদি ওখানেও আমাদের পেছনে সামরিক বাহিনী আসে তো আমরা আরও গ্রামের দিকে যে নিজে বেঁচে থাকার মানে যে চেষ্টাটা চলতে থাকবে। এবং এটা কেউ ভেঙে বলে নাই যে আমরা বর্ডার পার হব, কিন্তু এটা মাথায় ছিল যে আলটিমেটলি যদি আমরা বাঁচার জন্য প্রয়োজন হয় অথবা প্রতিরোধ করার জন্য প্রয়োজন হবে তো এটা ওই পারে যাওয়া যেতে পারে। তো স্যার কখনো বঙ্গবন্ধুর সাথে কথা হয়েছিল না? ভেঙে যে ওই পারে যাওয়ার কথা হয়নি, কিন্তু ধরে নেওয়া হয়েছে যে প্রথমে হয়েছে যে শহর ত্যাগ করো, গ্রামের দিকে যাও, গ্রামের ভেতরে যদি তারা আসে তো ওখানে প্রতিরোধ করবে। তো তারপরেটা ভেঙে না বললেও এটা ধরে নেওয়া হয়েছে যে আমরা আর কিন্তু ওখান থেকে তো খোঁজ খবর তারা মানে যখন নিয়েছে তো আমরা বলেছি যে হ্যাঁ এখানকার একটা অবস্থা ভয়াবহ দিকে যাচ্ছে, তার সামরিক বাহিনীর সংখ্যা যেভাবে বাড়ছে, আর শেষের দিকে তো আমরা বললাম যে যেভাবে কালক্ষেপণ করছে যে এই যে ঘোষণার ব্যাপারে আমরা বলছি যে এটা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তারা তারপরেও কালক্ষেপণ করছে আর ওই সামরিক বাহিনীর সংখ্যা বাড়ছে। তো এইগুলো থেকে আমরা ওখানেও ধারণা দিয়েছিলাম যে এটা অবস্থা এটা মানে যাচ্ছে একটা খারাপ। বাইরেরও কারো কারোর সাথে আপনাদের কথাবার্তা হচ্ছিল? হ্যাঁ, এটা তো মানে বিভিন্ন দেশে যে ব্রিটিশ, যে আমরা প্রথম লন্ডনে যখন গেলাম বঙ্গবন্ধুর সাথে, ফরেন মিনিস্ট্রি থেকে যে এসেছিল এখানে ব্রিটিশ ইয়ান সাদারল্যান্ড, সে পরে সোভিয়েত ইউনিয়নে ব্রিটিশ অ্যাম্বাসেডর হলো, তো টেলিফোনে এসে আমাকে বলছে যে আমি ইয়ান সাদারল্যান্ড, তুমি তো ফেব্রুয়ারি মাসে ঢাকায় ছিলে। আমি কামাল হোসেন, হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি মনে পড়ছে আর কি। তো অবশ্যই তারা এসেছিল। বিভিন্ন দেশের লোকগুলোকে আমরা তো জানাতাম যে দেখো আমরা চাচ্ছি শান্তিপূর্ণভাবে তারা যে রায় আমরা দিয়েছি সেটাকে তারা মেনে নেয়। যে এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে বলেছে যে রাষ্ট্র যে গুণগত একটা পরিবর্তন আনতে হবে, যেভাবে কেন্দ্রীয় ক্ষমতা এক জায়গায় কুক্ষিগত হয়ে আছে এটা একদমই মানে অগ্রহণযোগ্য। অর্থাৎ আঞ্চলিক স্বায়ত্তশাসন, যে সব ব্যাপারে ক্ষমতা আঞ্চলিক সরকারে থাকবে, শুধু এই পররাষ্ট্র বিষয়ক এবং প্রতিরক্ষার কোনো বিষয় এছাড়া কিছু কেন্দ্রতে থাকবে না। তো সেই ভিত্তিতে আমরা চাচ্ছি, এটা আমরা সবাইকে ব্রিফ করেছি। এমনকি এই যে পূর্ব প্রস্তুতির কথা বলেন, জাস্টিস আবু সাইদ চৌধুরী তখন ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, মানে জজ হিসাবে ওখান থেকে উনি অন ডেপুটেশন। তো উনি যাচ্ছিলেন লন্ডনে একটা এই সম্মেলনে, তো ওনাকে আমরা পুরো ব্রিফ বানিয়ে দিয়েছি। দেখেন এটা তো 26শে মার্চের অনেক আগে যেভাবে যাচ্ছে সম্ভবত এরা আমাদের উপরে আক্রমণ করবে, এই যে ক্ষমতা হস্তান্তর করবে না, তখন তো এই দলিলপত্র নিয়ে আপনি বলতে পারবেন যে এই অবস্থা হয়েছে। এরকম হোসেন আলী সাহেব ডিপটি হাই কমিশনার ছিলেন কলকাতায়, ওনাকে এই দলিলপত্র আমরা ফাইল বানিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে ওরা আক্রমণ করার সাথে সাথে আপনারা বলতে পারবেন দেখেন আমরা শেষ পর্যন্ত চেয়েছি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। এই যে ধরনের রক্তপাত যেটা তখন হয়ে শুরু হবে, বলবেন যে এটা আমরা এটা থেকে বাঁচাতে চেয়েছি নিরীহ মানুষকে। সেই প্রস্তুতি আপনাদের ছিল। স্যার আপনি যদি আমাকে একটু বলেন স্যার, এই তারপরে 26শে মার্চের পরে আমাদের সংবিধানেও স্বাধীনতার ঘোষণা হিসেবে সেখানে 26 মার্চ পরিষ্কার, তারপরে যে রাজনৈতিক বিতর্কটা তার তোলা হলো বা এখনো কেউ কেউ করার চেষ্টা করে, সেই সম্পর্কে আপনার? এইগুলো হলো অসুস্থ রুগ্ন রাজনীতির আলামত, আর কিছু না। আমি দুঃখজনক ব্যাপার হয় যে যেসব জিনিস নিয়ে জাতীয়ভাবে একটা ঐক্য মতে আমাদের থাকারই কথা, কেন এটা দেশের স্বাধীনতার ব্যাপার নিয়ে, এটা তো কোনো দলীয় বিষয় না।
7.5 কোটি মানুষ তখন, 16-17 কোটি মানুষ আজকে, এটা নিয়ে কোনো বিতর্ক করবে কেন? হ্যাঁ, স্বাধীনতা বিরোধী কেউ যদি থাকে, হয়তো কিছু লোক থেকে গেছে আর কি, যারা ওই মানসিকতা থেকে তারা মুক্ত হতে পারে না, তাদের মধ্যে বলার চেষ্টা হবে যে আমরা এটা করি নাই, ওটা করি নাই। না তো এত জীবন দেওয়ার পরেও আর ওদেরকে আত্মসমর্পণ করার পরেও এটা নিয়ে কি করে বিতর্ক হতে পারে? না, স্বাধীনতার ঘোষণা নিয়ে, হ্যাঁ, মানে যে আমরা স্বাধীন হলাম শুধু ঘোষণার মাধ্যমে তো হয়নি, আমরা যুদ্ধের মধ্যে দিয়ে হয়েছি। এটা তো একটা দিক, একটা আনুষ্ঠানিক দিক। মানে এত লোক জীবন দেওয়ার পরে, এত লোক মানে মরার পরে, এত লোককে আত্মসমর্পণ করার পরে স্বাধীন আমরা হয়েছি, এটা নিয়ে তো কোনো বিতর্ক হতে পারে না। এটা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণাও হয়েছে, এটা তো অবশ্যই, এটাকে নিয়ে মানে এত গুরুত্ব দেওয়ারও কোনো ব্যাপার না। কিন্তু খামাখা এটা করা হয়েছে যে স্বাধীনতার প্রশ্নকে বিতর্কিত করা। তো এটা কেউ পারে না, এটা সারা পৃথিবী যেটা দেখেছে। আমরা যখন লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে যাই, সাথে যাই, আমি ওনার সাথে আমরা পৌঁছালাম ওখানে, সেটা হবে 8 জানুয়ারি। তো ওখানে তো এই যে ফরেন মিনিস্ট্রির লোক বললাম, ইয়ান সাদারল্যান্ড, ও তো এসেই বললো যে আমি আপনাকে রিসিভ করছি প্রধানমন্ত্রীর আদেশে রাষ্ট্রপ্রধান হিসাবে, স্বাধীন রাষ্ট্রপ্রধানের হিসাবে, স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে। তো এটা তো পরিষ্কার। তারপরে স্যার এই বিতর্ক এখন আমরা তো মনে করি শেষ, এখন তো স্যার নতুন করে শহীদের বিতর্ক কেউ কেউ তুলতে চান। এখন কি করবেন, মানে মানুষের মানসিকতা অসুস্থ হয়ে যায়। আমি আসলে আশা করি এবং আমি মনে করি যে আমাদের জাতীয় উদ্যোগ থাকা দরকার, ঐক্যকে আরো সুসংগত করা। কি ব্যাপারে দেশের স্বাধীনতাকে নিয়ে আমরা বিতর্ক করতে দেব না, করব না, করতে কাউকে দেব না, যে বলবো যে ভাই এগুলো থেকে বিরত থাকো। আমাদের মত পার্থক্য অনেক ব্যাপারে থাকতে পারে, এই পলিসি, ওই পারে, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, এগুলো হতেই পারে যে আরো ভালোভাবে শিক্ষানীতিকে মানে আমরা ব্যাপকভাবে গণশিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, এইগুলো নিয়ে আমরা বিতর্ক করি। হ্যাঁ, নট দ্যাট মীমাংসিত কোনো বিষয়, হ্যাঁ, যে একদম মীমাংসিত, যেটা নিয়ে কোনো কারোর মধ্যে বিতর্কের অবকাশ নেই, সেগুলো নিয়ে কেন আমরা সময় এবং এনার্জি নষ্ট করি? আর রাজনীতি যে একটা পরিবেশকে কি বলবো যে অসুস্থ করে ফেলি আর কি, এটা থেকে আমরা দ্রুত মুক্ত হওয়া উচিত। আমি তো বলি জাতীয় উদ্যোগ, সকল নাগরিককে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা বলবো যে ভাই এইগুলো যেগুলো সব মীমাংসিত ব্যাপার, সেগুলোকে কেন নিয়ে আমরা আজকে বিতর্ক করি? কারণ অবশ্যই বিতর্কের করার অনেকগুলো ব্যাপার আছে, নীতি নিয়ে, জাতীয় নীতি, বিভিন্ন ব্যাপারে, এগুলোকে নিয়ে আলোচনা করি, আমাদের গঠনমূলক যে প্রস্তাবগুলো দিতে থাকি, তো সেইগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু এই যে অতীতকে টেনে টেনে বিনা কারণে, কেন এটা দিয়ে তো কোনো মানে লাভ কেউ হবে না। একটা সময় হয়তো ভেবেছিল যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দেশে অনৈক্য সৃষ্টি করা, তো সে কিছু কিছু অপচেষ্টা তো এখনো আমি লক্ষ্য করি যে অনৈক্য আমরা চেষ্টা করি। তো আমি মনে করি না যে ঠেলে দিয়ে মানুষকে অনৈক্যের দিকে ঠেলে দেওয়া উচিত। আমি মনে করি যদি বঙ্গবন্ধুর রাজনীতিতে আমরা যদি বিশ্বাস করি, অনুপ্রাণিত হয়ে থাকি, আমার মনে আছে আমরা যখন বাংলাদেশে নামছি প্লেন থেকে, কোটি কোটি মানুষের মাথা দেখা দিচ্ছে। হ্যাঁ, তো আমি দেখছি বঙ্গবন্ধু খুব চিন্তার মধ্যে। আমরা কি চিন্তা করছেন বঙ্গবন্ধু? আনন্দ তো উনি বোধ করছেন আমরা সবাই। দেখো, এই যে অসম্ভবকে সম্ভব করেছি না আমরা, এই স্বাধীন বাংলাদেশ আজকে আমরা নামবো, এটা তো ঐক্যর জন্য হয়েছে। সবাই বলতো যে বাঙালি কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, তারা এই কারণে তারা বলতো যে এরা স্বাধীন হতে পারবে না। তো আমরা তো করে দেখালাম। এটা বঙ্গবন্ধুরও কৃতিত্ব যে 7.5 কোটি মানুষকে উনি যেভাবে মানে তাদের মাঝে গিয়ে বোঝাতে পেরেছিলেন, ঐক্য তো গড়ে উঠেছিল। এবং সেই ঐক্য এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিজয়ের মধ্যে দিয়ে যে আমরা সংবিধান পেয়েছিলাম, যে সংবিধান প্রণেতাদের মধ্যে আপনি অন্যতম। স্যার, অনেকেই বলে যে 72-এর সংবিধানে আবার ফিরে যাওয়া, আর সেটা কি কোনো বাস্তবতা দেখেন কিনা স্যার? না, আমরা তো এক অর্থে তো ওটা আছে, এটা জাদুঘরেও আছে, এখানে এটা বঙ্গবন্ধু স্বাক্ষরিত। তাজউদ্দিন, নজরুল ইসলাম, যত আমাদের নেতৃত্ব ছিলেন সবাই স্বাক্ষর করেছেন। অর্থাৎ সেই দলিলটা এখনো জাদুঘরে আছে, সবাই যে দেখে আসতে পারে। তো আমি তো বলি সবাইকে জাদুঘরে নিয়ে যে ওখানে একবার সচক্ষে দেখানো। সংবিধান আবার আমাদের যে সংবিধান এখন স্যার, যেটা সব দেশের সংশোধনী হলো, তার মধ্যে তো মূলনীতি ফিরে আসলো, কিন্তু অনেক কিছুই তো আমরা বাদ দিতে পারলাম না স্যার, সেটা কি ব্যাপারে? সেটা আমি বলি যে মূল জিনিস যেটা 72-এ আছে, এটাকে কেন্দ্র করে আমাদের ঐক্যমত্য
তখনও ছিল, তারপরেও আছে। তারে ওই যে ৭২কে কেন্দ্র করেই তো আমাদের আন্দোলন সংগ্রাম হয়েছে 15 আগস্টের পরে। 2008-এ যে আমরা ক্ষমতা ইলেকশনের মাধ্যমে 270 আমরা পেলাম, সেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। তো এইগুলো কি প্রমাণ করে যে এই ইস্যু নিয়ে কোনো বিতর্ক আমাদের মধ্যে থাকার কথা না। আমরা আশা করব যে বিতর্কের থেকে বেরিয়ে আসা, আপনি যে বলছেন যে একজন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, এই বিতর্ক নিয়ে আর কোনো আমি তো মনে করি না। আর ৭২-এর যে মৌলিক জিনিসগুলো তার ভিতরে বিতর্ক নাই, যে 4 মূলনীতি আমাদের ছিল, এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ, সেটাও এই সংবিধানের অংশ এখন আবার ফিরে এসেছে। ডক্টর কামাল হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরও ধন্যবাদ। এই পর্বের সঙ্গে আমরা শেষ করছি উপসংহারের প্রথম পর্বের আলোচনা। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কামাল হোসেন। আলোচনা করলাম স্বাধীনতার ঘোষণা 7 থেকে 26শে মার্চ। আমরা ফিরবো দ্বিতীয় পর্বে। আমাদের অতিথি হয়ে আসবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং বাংলাদেশ জাতীয় জোট বিএনএ এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। সঙ্গে থাকুন 24 ঘন্টায়।